আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন। স্বৈরাচার মুজিব এই সিরিজের প্রথম ভিডিও আমরা আপলোড করেছি এবং সেই ভিডিওতে আমরা মুজিবের কিছু স্বৈরাচারী কায়দা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আজকে ভিডিওতে আমরা তার কিছু দুর্নীতি আপনার সামনে তুলে ধরব। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা তার দুর্নীতির তিনটি দিক তুলে ধরব। 1 নাম্বার ভোট চুরি, 2 নম্বরে রয়েছে পার্শ্ববর্তী দেশের দালালি অর্থাৎ ভারতের দালালি এবং 3 নম্বরে রয়েছে একনায়কতন্ত্র সমাজ। 1973 সাল নির্বাচনে শেখ মুজিব তার আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাকর্মীদেরকে জয়ী করার জন্য বিভিন্ন কেন্দ্রে ভোট চুরি করা শুরু করে। 1973 সালে শেখ মুজিব তার দুর্নীতিবাজ নেতাকর্মীদেরকে জিতানোর জন্য সন্ত্রাসবাদ কায়েম করে এবং তারা সন্ত্রাসীদের মাধ্যমে হেলিকপ্টারে করে জাল ভোট ব্যালট বক্সে করে পাঠায়। যেই আসনে আওয়ামী লীগ নেতাকর্মীরা হেরে যাবে সেই আসন থেকে সেই ব্যালট বক্সগুলা নিয়ে আসে। শেখ মুজিব 1973 সাল নির্বাচনে টোটাল 4টি আসনে মনোনয়ন জমা দেন। তার মধ্যে একটি ছিল ভোলায় একজন শক্তিশালী এবং জনপ্রিয় প্রতিনিধি ছিলেন ডাক্তার আজহারউদ্দিন। ডাক্তার আজহারউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসাবে শেখ মুজিব মনোনয়ন জমা দেন, কিন্তু যেদিন মনোনয়ন জমা দেওয়ার কথা ঠিক সেদিনই হঠাৎ করে ডাক্তার আজহারউদ্দিনকে অপহরণ করা হয়, যার ফলে ডাক্তার আজহারউদ্দিন মনোনয়নপত্র জমা দিতে পারেন না এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিব জয়ী হয়ে যায়। সারা বাংলাদেশে প্রায় 17টি আসনে শেখ মুজিব এবং তার দুর্নীতিবাজ নেতাকর্মীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। এ সম্পর্কে জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি বইটিতে লেখা হয়। 1970 সালের সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জাতীয় পরিষদে নির্বাচিত হন, অর্থাৎ ডাক্তার আজহারউদ্দিনের কথা বলা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আওয়ামী লীগের কতিপয় লোক ডাক্তার আজহারউদ্দিনকে অপহরণ করে, ফলে তার মনোনয়নপত্র জমা পড়েনি। ভোলায় ওই আসনে শেখ মুজিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা হয়। 1970 সাল নির্বাচনে একজন নির্বাচিত সংসদ সদস্য ডাক্তার আজহারউদ্দিন যদি 1973 সালের নির্বাচনে অংশগ্রহণ নিত, তাহলে হয়তোবা ওই আসনে শেখ মুজিব পরাজিত হয়েই আসতো, যার কারণে তাকে মনোনয়নপত্র জমা দিতেই দেওয়া হয় না। 1973 সালের দুর্নীতিকে কেন্দ্র করে মেজর জলিল তার বই জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতিতে বলেছেন, তার দলকে পোলিং এজেন্ট দিতে দেওয়া হয়নি, জাল ভোট দেওয়া হয়েছে, সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে, নির্বাচনের ফলাফলের ঘোষণা কারচুপি করা হয়েছে। এরপরে কথা বলি হচ্ছে পার্শ্ববর্তী দেশের দালালি। ভারতের হয়ে শেখ মুজিব অনেক আগে থেকে দালালি করতেছিল এবং 2024 সাল পর্যন্ত আমরা দেখেছি তার কন্যা শেখ হাসিনাও ভারতে দালালি করে এসেছে। আমরা জানি শেখ মুজিব ছিল ক্ষমতালোভী, তিনি স্বাধীনতা নয়, তিনি চেয়েছিল ক্ষমতা। যে ক্ষমতা দেওয়া হতো তাহলে তিনি অবিভক্ত পাকিস্তানের নেতা হিসাবে থাকতো। 2024 সালে শেখ হাসিনার পতনের পরে হয়তোবা আপনারা সবাই আমার ফাঁসি চাই নামে একটি বইয়ের কথা শুনেছেন, যদিও সবাই বই পড়েন না, কিন্তু এই বইটির নাম অবশ্য সবাই শুনেছেন। আমার ফাঁসি চাই বইয়ের 139 পৃষ্ঠার একদম শুরুতে লেখা ছিল, সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও সঠিক সময়ে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না করায় আমাদের স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষকে নিহত হতে হয় এবং 2 লক্ষ মা বোনকে দর্শিত হতে হয়। এবং ঠিক ওই পৃষ্ঠা 3 নম্বর লেখা ছিল যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে। স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদর ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ দেওয়ার অভিযোগ। এই কথাটি থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যারা বাংলাদেশকে ভালোবেসেছে, বাংলাদেশ স্বাধীন করেছে, তাদের মধ্যে অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষিত হয়নি এবং যারা আওয়ামী লীগের দান্দাবাজ নেতা ছিল, যারা ইন্ডিয়াতে তখন ছিল, মুক্তিযুদ্ধ না করেও তারা মুক্তিযোদ্ধা হিসাবে পদক পেয়ে যায়। 1971 সালে যখন আমরা বিজয় লাভ করি, পাক বাহিনী আমাদের কাছে সারেন্ডার করে, তখন আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে কর্মরত যারা প্রধান ছিল তাদের কাছে কেন পাকিস্তানি বাহিনীরা সারেন্ডার করেনি, কেন সবার সামনে ইন্ডিয়ান বাহিনীরা ছিল? সেই সম্বন্ধে সেক্টর 9-এর কমান্ডার মেজর জলিল তার বই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বলেছেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীর কাছে পাকিস্তানি পরাজিত জেনারেল নিয়োজি আত্মসমর্পণ করলেন না কেন? আত্মসমর্পণের সময় কর্নেল ওসমানী অনুপস্থিত ছিলেন কেন? আত্মসমর্পণের বেশ কয়েকদিন পরে কর্নেল ওসমানী ঢাকায় এলেন কেন? এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন? তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন? এ থেকে আমরা বুঝতে পারি দেশ স্বাধীন করার পরে আমাদের থেকে বেশি প্রভাব খাটিয়েছে ভারতীয় বাহিনীরা এবং ভারতীয় সরকার।
মেজর জলিল তার বইয়ে এটাও লিখে গিয়েছে 1971 সালে যুদ্ধে পরাজয় হওয়ার পরে পাক বাহিনী যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় তখন তাদের ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সব ইন্ডিয়ান বাহিনীরা লুট করে নিয়ে যায়। এরকম আরও অনেক তথ্য রয়েছে যাতে আমরা বুঝতে পারি শেখ মুজিবুর রহমান আসলেই ইন্ডিয়ার দালাল ছিল। এখন কথা বলি হচ্ছে একনায়কতন্ত্র সমাজ। 1973 সালে ক্ষমতায় আসার পরে শেখ মুজিব বাকশাল ক্যাম্প করে, যেটা হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। কিন্তু এর প্রকৃত অর্থ ছিল এক দেশ, এক নায়ক, এক দল। শেখ মুজিব স্বাধীনতা চায়নি, শেখ মুজিব চেয়েছিল ক্ষমতা। এই পক্ষে মেজর জলিল বলেন, যার যা আছে তাই নিয়ে জাতিকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা প্রদান করার পরে কোন ভরসায় জেনারেল ইয়াহিয়া খানের সঙ্গে আপো সরফার আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছিলেন? তাহলে কি শেখ মুজিব স্বাধীনতা চাননি? তিনি কি চেয়েছিলেন পাকিস্তানি প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে ক্ষমতার মসনদে পৌঁছাতে? তাহলে প্রকৃতপক্ষে শেখ মুজিব কি ছিল? তিনি কি চেয়েছিলেন অবিভক্ত পাকিস্তানের নেতা হিসেবে থাকতে? 1973 সালে নির্বাচিত হওয়ার পরে তিনি জাসদের 10,000 কর্মীদেরকে জেলে পাঠায় এবং অনেককে হত্যা করে। তার মধ্যে একজন হচ্ছে সিরাজ শিকদার। আমার ফাঁসি চাই এই বইটির 139 পৃষ্ঠার 5 নম্বরে গেলে আপনারা দেখতে পারবেন, মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারের বন্দী অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। এবং জাসদ সম্পর্কে যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলি, জাসদ হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল। এটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা যখন দেখে আওয়ামী লীগে থাকা সম্ভব না, আওয়ামী লীগের দুর্নীতি হচ্ছে, তখন তারা এই আওয়ামী লীগ থেকে বের হয়ে যায় এবং বের হয়ে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক সময় গিয়ে তারা সকলে মিলে এই জাসদ তৈরি করে। বঙ্গবন্ধু যখন তার ক্ষমতা দিয়ে বিভিন্ন অপকর্ম করেই চলেছে তখন এর বিরুদ্ধে লিখতে শুরু করে জহির রায়হান যখন সত্যটাকে মানুষের সামনে তুলে ধরতে শুরু করলো তখন হঠাৎ করে জহির রায়হান গুম হয়ে যায় এবং এরপরে শেখ মুজিবুর রহমানের কথা অনুসারে পত্রিকা ছাপানো হয় জহির রায়হান গুম হয়নি, তিনি বাড়ি থেকে পালিয়েছে। 7ই মার্চের ভাষণটা আমরা সবাই শুনেছি। সেখানে শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিল, এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণকে আমরা জ্বালাময়ী ভাষণ হিসাবে আমাদের বইয়ে পড়েছি, পত্রিকা পড়েছি, টিভিতে দেখেছি। কিন্তু এর আগেও যে একটি জ্বালাময়ী ভাষণ দেওয়া হয়েছিল সেই ভাষণ সম্পর্কে আমরা কতজন জানি? বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা শেখ মুজিবুর রহমান, এটা আমরা সবাই জানতাম। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের শ্রেষ্ঠ নেতা হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1970 সালের 1 মার্চ তিনি আমাদের জন্য একটি স্লোগান রেখে গিয়েছিল, যেটা হচ্ছে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সেই জ্বালাময়ী ভাষণকে এখন আমাদেরকে শেখানো হয়। বাংলাদেশ সংবিধান নিয়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, 23 বছরে 2 পাকিস্তান মিলেও একটি সংবিধানের জন্য হাহাকার করেছি। সেই সংবিধান প্রস্তুত করতে সময় লেগেছে মাস 6। কে করলো এই সংবিধান? মুজিব আর কামাল? সাধারণ জনগণের গণভোট হইল না, বুদ্ধিজীবীদের পরামর্শও লাগেনি, মুক্তিযোদ্ধাদের গা ঘেঁষতে দেওয়া হয়নি, 34 জন বাদে গণপরিষদের সংসদের কেউই জানে না। তাহলে এই সংবিধান কোত্থেকে নাজিল হলো? তার শানে নজুল 7 কোটি মানুষের জানার হক রইয়াছে। শেখ মুজিবুর রহমান তার দুর্নীতি কায়দায়, তার স্বৈরাচারী কায়দায় অনেক অপকর্ম করেছে, যা একটি ভিডিওতে বলা সম্ভব না। তার জন্য নেক্সট পার্টে অর্থাৎ পর্ব 3-এ আমরা আরও ব্যাখ্যা করব। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।